শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আরে আরে বেশ 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 এখানেই রাখো, ওই যে ওই ওই দরজার সামনে। হ্যাঁ হ্যাঁ বেশ বেশ। अरे नमस्ते नमस्ते लखनलाल जी, थोड़ा इधर भी तो देखिए। अरे ये मिलिए साहब जी। ये तो सकार सकार। नमस्ते नमस्ते। তারপর সব খাবার সব খুশ তো? আরে আমার কথা ছাড়ুন তো, আপনাদের খবর নেওয়ার জন্যই তো আসা। তা আপনারা সকলে ভালো আছেন তো? আরে চলে যাচ্ছে আর কি। খাবার টাবার না দিয়ে হুট করে চলে এলেন যে? এই দেখো কাণ্ড, নিজের লোকের কাছে আসছি তার আবার খবর কি হে? হ্যাঁ, এই আপনাদের কথা মনে পড়লো, তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গেই চলে এলাম। তাই বলেন? নিজের লোকেদের দেখতে এসেছে না? তা তো আশাই উচিত, বুঝলেন কিনা? হাইকমান্ড হুড়ো দিলে নিজের লোকেদের মনে পড়ে, ঠিক না? হ্যাঁ ইয়ে না মানে, আরে ছাড়ুন, চলুন চলুন ভিতরে গিয়ে কথা বলি। বাবু তনিক জলদি कीजिए। হ্যাঁ আমার ভাড়াটা। ও হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, 2 4 5, এই নাও ভাই 8 আনা ভাড়া। জয় গুরু। কি এত অবাক হওয়ার কি আছে? রাখো রাখো, ওটা রাখো, বেশি হলো তাতে কি হয়েছে? এতদিন পর আমি। বেশি নয়, কম হলো এমএলএ জি। ভাড়া এখন 12 আনা। 8 আনা ছিল আপনি মিলিয়ে হবার আগে। এতকাল পরে নিজের লোকেদের দেখতে এলে অনেক কিছুই বদলে যায় সাহেব। ওকে 12 আনা দি না। হ্যাঁ ঠিক ঠিক, দেখেছো আমারই ভুল হয়ে গেল। এই নাও ভাই, এবার হলো তো? হ্যাঁ খুশি? জয় গুরু সাহেব, জয় গুরু। আসুন এমএলএ সাহেব আসুন, আপনার বাক্স চাদর আমার কাছে। আরে না না, আমি সব ভেতরে নিয়ে যাচ্ছি। আপনি আবার কেন? এসব আমিই পারবো। তা বেশ, নিজের বোঝা নিজে ওঠানোই ভালো। জনসংযোগে এসছেন না? আসুন আসুন, এদিকে আসুন। মনে আছে তো? মনে আর থাকবে না, নিজের জায়গা কেউ কি ভোলে? এও কি জনসংযোগ আছে? জনসংযোগ একেবারে এখান থেকে শুরু। শুনছেন সতীনাথ ভাদুড়ির লেখা গল্প চরণদাস এমএলএ। আজ থেকে প্রায় বছর 4 আগে চরণদাস এমএলএ হয়ে চলে গিয়েছিলেন তার নিজের গ্রাম জামুরিয়া থেকে। তারপর থেকে এই অঞ্চলে তিনি আর পাও রাখেননি। এই 4 বছরে এলাকাটার একেবারে হুলিয়া বদলে গেছে, কিন্তু এখানকার মানুষজন যে ঠিক কতটা বদলেছে তা তিনি কিছুতেই আন্দাজ করতে পারছেন না। অথচ এখানকার পাবলিকের পালসটা না বুঝতে পারলে তিনি এটাও আন্দাজ করতে পারবেন না যে পরের বার তিনি টিকিট পাবেন কিনা। তাই মানুষকে চিনতে বুঝতেই চরণদাস ফিরে এসেছেন তার নিজের গ্রাম জামুরিয়ায়। চরণদাস নামটা তার বাবা মায়ের দৌলতে পাওয়া। এখানকার লোকে ভালোবেসে একসময় তাকে ডাকত চরণদাস জি বলে। সে অনেক বছর আগের কথা। চরণদাস তখন পার্টির হোল টাইম ওয়ার্কার। মানুষের সঙ্গে দিন রাত তার ওঠা বসা, মানুষের মধ্যে থেকে মানুষের সঙ্গে মিশে মানুষের জন্যই কাজ করতে চাইতো তখন সে। সাদা কালো সেই জীবনে স্বাচ্ছন্দ্য না থাকলেও সততা ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। আজকাল সরকারি দপ্তরে তাঁর নাম শ্রী চরণদাস এমএলএ। সাধারণ লোকের মধ্যে নিজেদের যারা ইংরেজি জানা বলে ভাবে তারা ডাকে ইএমএলএ সাহাব বলে, আর ইংরেজি থেকে যারা অনেক দূরে তারা ডাকে ম্যালেজি বলে। না না, এই উচ্চারণের মধ্যে আবার কোনো রকম ময়লা খুঁজবেন না, কিন্তু এটা নিতান্তই সাধারণ দেহাতি মানুষের মনে হয় নির্দোষ উচ্চারণই। তো মাইলেজি এসেছেন তার পুরনো পার্টি অফিসে, মানে যে অফিস থেকে তিনি উঠেছেন আর কি। সে একটা সময় ছিল, তখন এই অফিসখানাই ছিল
ম্যালেজির ধ্যান জ্ঞান। কিন্তু আজ প্রায় 4 বছর এই অফিস, মাটি, মানুষ ইত্যাদির সঙ্গে তার কোনো যোগ ছিল না। রিক্সা ভাড়াটাও যে 8 আনা থেকে লাফিয়ে 12 আনা কবে হলো চরণদাস তাও জানেন না। জয়গুরু স্লোগানটাও কিভাবে যে এসে হাজির হলো তার এই চেনা নিজস্ব এলাকাটাতে, সেটাও ঠিক বুঝতে পারেন না চরণদাস। তবে একবারে এত কৌতূহল প্রকাশ করাটাও ভালো দেখায় না। এটা যতই তার কামব্যাক হোক না কেন, সেটা আসলে যে জনসংযোগ তা তো আর নিজের কাছে অস্বীকার করতে পারেন না চরণদাস। তবে একজনের কাছে যে এটা পরিষ্কার সেটা তিনি জানেন, সে লখনলাল। তার এখানে পা দেওয়া থেকেই তাই সমানে ঠেস দিয়ে চলেছে লখনলাল। তবে সেসব তার গায়ে মাখলে চলবে না। এখন এই এলাকার এমএলএ তিনি, অথচ তাকেই যেন অতিথির মতো আপ্যায়ন করে চলেছে লখনলাল। আরে এই দেখো, আরে এমএলএ জি, হ্যাঁ আরে বটকা বুটকি নিয়ে अभी तक ওখানে দাঁড়িয়ে আছেন? আরে अंदर तो आइए। আই আই আই। হ্যাঁ 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 এই তো যাচ্ছি। আরে এখনো তো সবাই ঘুমিয়ে আছে দেখছি। हाँ हाँ, काम भी तो करते हुए बहुत। আরে তোরা এখনো তোফা নিতে যাচ্ছিস? এদিকে দেখ, আরে হাই কমান্ডের হুড়কোকে আমাদের এমএলএ সাহেব 7 সকালে এসে হাজির হয়েছেন। সাহেবকে চা নাস্তা এইসব বানিয়ে দে। আরে না না, থাক থাক, এত তাড়াহুড়োর কিছু নেই, আস্তে ধীরে উঠুক না, সবে তো এখন সকাল। আরে এরা আপনার ভোটার নয় চরণদাসজি, এদের তো খাতির করার দরকার নেই। আরে কি যে বলো না, খাতিরের আবার কি? হ্যাঁ, তবে একটা কথা সহি আছে, এরাই আপনার ভোটার ধরার কল। কল বোঝেন তো সাহেব? অবশ্য আপনারা তো আর নিচু পার্টি ওয়ার্কারদের খুব একটা নেক নজরে দেখেন না। আহা, আবার এসব কথা কেন? না হলে কি অন্য কোথাও না গিয়ে সিধে এই পার্টি অফিসে আসি? হ্যাঁ, জনসংযোগ, আমার সাথে ভি জনসংযোগ। কে রাখন ভাই? আরে মাইলেজি কখন এলেন? আরে আসুন আসুন আসুন। এই এই ওঠ না, দেখ কে এসছেন, দেখ কে এসেছে রে বচকে? দেখ আমাদের সিকিউরিয়ার সংবিধান। মাইলেজি আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি থেকে একটু চা নিয়ে আসি। এই দেখিস যেন মাটির ভাড়ে আনবি, গিলাসে নয়। এমএলএ জি জনসংযোগে এসেছেন, কথাটা মাথায় রাখিস। বিলকুল। হাসি হাসি মুখে চুপচাপ হজম করে যাওয়া ছাড়া চরণদাসের আর গতি নেই। পার্টির হাইকমান্ড নামের এক খামখেয়ালি সর্বপ্রতাপশালী ভগবানকে তিনি ভয় করেন। সেই হাইকমান্ড বলেছেন যে আসল ভগবান হচ্ছে ভোটার, নারায়ণের চেয়েও বড় তারা নরনারায়ণ। ভোটারদের সঙ্গে যার সম্পর্ক কম, অর্থাৎ জনসংযোগ যার কম, তাকে নাকি আসছে বারে এমএলএ প্রার্থীর জন্য আর টিকিট দেওয়া হবে না। একথা শুনেই আসল ভগবানের দরজায় ছুটে এসেছেন চরণদাস। এই লখনলাল একসময় চরণদাসের সব থেকে বড় সাগরেদ ছিল। এই অঞ্চলের সব খবর সে কলকাতায় গিয়েই দিয়ে আসে চরণদাসকে। কিন্তু চরণদাস বুঝতে পারেন যে নিজের এলাকায় তার অনুপস্থিতির সুযোগকে লখনলাল কাজে লাগাচ্ছে। চরণদাস বোঝেন রাজনীতির মূল নীতিই হলো অবিশ্বাস, কিন্তু মুখে কিছু বলতে পারেন না, কারণ তার এই এলাকা, এখানকার পাবলিক আর তার মধ্যে সংযোগের মাধ্যম হয়ে দাঁড়িয়ে আছে এই লখনলালই। এখন লখনের নাম শুনলেই মনে মনে চরণদাস গজগজ করতে থাকেন। লখনলালকে শত্রুর মনে করার আরও একটা কারণ আছে তার। প্রত্যেক মাসে চরণদাসের থেকে একটা মোটা টাকা নেয় লখনলাল। সেই সঙ্গে উঠতে বসতে তার মিলিয়ে গিরি ঘোচানোর হুমকিও দিয়ে যায়। কেন? কি তার অপরাধ? অপরাধের নিরিখে সেটা অবশ্য তেমন কিছু বড় নয়। 10-12 বছর এই তল্লাটে আর তিনি থাকেন না, পরিবার নিয়ে কলকাতাতেই বাস করছেন। কাজের চাপে এদিকে বড় একটা আশাও হয় না তার।
ভেবেছিলেন এদিকটা এই লখনলালই সামলে নেবে, কারণ এসব লখন টাখনকে নিজের হাতে মানুষ করেছেন চরণ দাস। তাদের বুলি শিখিয়েছেন, হাতে ধরে তাদের রাজনীতি শিখিয়েছেন তিনি। কিন্তু নেমক হারামগুলো যে সে কথা মনে রাখবেন না, সেটা তিনি ভাবতেও পারেননি। তিনিও অবশ্য তার এলাকার মানুষজন যারা তাকে এমএলএ বানিয়েছেন তাদের কথা মনে রাখেননি, কিন্তু তাই বলে তার সঙ্গে এদের তুলনা? এখন এইসব লখনলালদের পাখা গজিয়েছে। হাইকমান্ডের সুরে সুর মিলিয়ে উল্টে তাকেই এখন ভয় দেখিয়ে বলে যে এলাকার সঙ্গে জনসংযোগ না রাখলে চরণদাস সত্যিই আর টিকিট পাবেন না। মুখে কিছু বলতে না পারলেও তাই মনে মনে গজগজ করতেই থাকেন চরণদাস। হারামখোরের দল ফি মাসে সাঙ্গপাঙ্গ নিয়ে এমএলএর কোয়ার্টারে গিয়ে গান্ডে পিণ্ডে গিলবে, তারপর হাইকোর্টের মোকদ্দমার তদবির করাবে, আর ওদিকে সরকারি মহল থেকে সুযোগ সুবিধাও বুঝে নেবে, আবার আমারই দাড়ি ওপড়াবে। পাকে পড়েছ চরণ দাস, এখন এদের তেল না দিয়ে তোমার কোনো গতি নেই। কথাগুলো যেন বলতার হুল ফোটানোর মতো বুকে এসে বিঁধছে তার। তবু মুখে বেশ একটা অমায়িক ভাব ধরে রেখেছেন তিনি। এখানে বিরক্ত হলে তার চলবে না। বচকান লালটুরা তার জন্য চা নিয়ে এসেছে, কিন্তু যতটা না তার জন্য, তার থেকে অনেক বেশি লখনলালের হুকুমে করেছে তারা। বোঝেন চরণ দাস। চায় চুমুক দিয়ে প্রাণে এবার একটু আরাম হলো তার। ঠিক তখনই একগাল হেসে বচকান জিজ্ঞাসা করলো, তারপর মাইলা সাহেব কোথায় উঠলেন? ওই গভর্নমেন্ট বাংলায় নাকি? আরে না না, এইখানেই, মানে এই পার্টি অফিসেই থাকবো। হ্যাঁ মাইরি, এই পার্টি অফিসের নোংরা চাদর আর ভাঙা তক্ত বসে শোবেন আপনি? হ্যাঁ, কেন? আগে কখনো থাকিনি নাকি? আরে আমার জীবনের 15টা বছর তো এই অফিসেই কেটেছে, খাওয়া শোয়া সব এখানে। কি বলছেন সাহেব? অবশ্য লালটুরা সেদিনটা দেখেনি। ওই যে ওই লখনকে জিজ্ঞেস করো, লখন সব জানে। আচ্ছা আচ্ছা। এসেছেন যখন বাড়ি ভাড়াটা আদায় করে নিয়ে যাবেন তো, নাকি আবার নতুন ভাড়াটে খুঁজতে হবে? চরণদাস এই মাটিরই মানুষ, এই জামুরিয়াতেই তার বাড়ি। তার জন্ম, বেড়ে ওঠা সব ওই বাড়িতেই। এলাকা ছেড়ে চলে যাওয়ার আগে বাড়িটা কিন্তু বিক্রি করেননি চরণদাস। সে বাড়িটা সরকারকেই ভাড়া দিয়েছেন তিনি। এখানকার লোকজন সে ব্যাপারটা ভালো চোখে দেখেনি। এরা কেউ কিছু তলিয়ে ভাবে না, আসলে মহা মুশকিল। 10-12 বছর ধরে এখানে থাকেন না চরণদাস। রাজনীতিতে খরচা তাছাড়া অনেক বেশি, শহরে থাকারও খরচা অনেক। ছেলেমেয়েরা সেখানকার স্কুল কলেজে পড়ছে, তার যা আয় তাতে দুটো জায়গার বাড়ির খরচ চালানো খুবই শক্ত। সরকারকে বাড়িটা ভাড়া দিয়ে কি এমন ভুল করেছেন চরণদাস? মনটা তেতো হয়ে ওঠে তাঁর, কিন্তু না, মেজাজ তাকে ঠান্ডা রাখতেই হবে। বুকটা টনটন করে ওঠে। এখানকার লোকজন ভাবে তিনি শহুরে হয়ে গেছেন, আর শহরের লোকে ভাবে তার মতো গেঁয়ো আর নেই। কিন্তু নিজের স্ত্রী, সংসারের জন্য, ফ্যামিলি নিয়ে কলকাতায় থাকাটা তাকে মানিয়ে নিতেই হয়েছে। এমএলএ স্বামীর ওপর তার স্ত্রীর দাবিটাও যে যথেষ্ট জোরালো। চরণদাসের ছোট মেয়েটার জন্ম হয়েছে কলকাতা শহরে। সে তার বাবার আচরণে বেশ লজ্জা পায়। শিয়ালের ডাকে ঘুম হবে না ভেবে মেয়ের মা কোনোদিন মেয়েকে এই গ্রামে আসতে দেননি। আর চরণদাসের স্ত্রীরও অম্বলের অসুখটা সেরেছে বলে তিনি নিজেও আর আসেন না। তাই চরণদাসেরও আশা হয়ে ওঠে না। এই কথাটা তিনি বিশ্বাস করাবেন কি করে? ভাবতে ভাবতেই তার চিন্তার সুতো ছিঁড়ে লালটু বলে ওঠে, আচ্ছা সেসব বাদ মে হবে। বলছি এখন তো বাসি মুখে চা, ওই কি বলে বেট্টি বেট্টি, সেসব তো হয়ে গেল। নিন এবার মুখটুক ধুয়ে আসুন। লাগবে নাকি দাঁতন? হ্যাঁ, দাঁতানের দরকার আছে বই কি। দাঁত মাজার বুরুষ আনলে উনি এখানে সেটা ব্যবহার করবেন না। এই যাত্রায় উনি একেবারে সে পুরানো চরণ দাসজি সেজেছেন, বুঝতে পারছিস না? কি যে বলেন স্যার। গা জ্বলে যায় লখনের কথায়। তবু তাদের হাসিতে বাধ্য হয়ে গলা মেলাতেও হয় চরণদাসকে। তারপর খালি গায়ে খালি পায়ে একটা দাঁতন নিয়ে পাড়ায় বেরিয়ে পড়েন এমএলএ সাহেব। দিনের এই সময়টা পুরনো লোকজনের সঙ্গে দেখা হয়ে যেতেই পারে।
বিশেষ করে দাঁতন হাতে পাড়া বেড়ানোর রীতিটা এখানে এখনো আছে। আরে বাবা, নারীর টান কি আর জলে ফেলে দেওয়া যায়? এখানে এসে চরণদাসের মধ্যে আবার সেই পুরনো মানুষটা জেগে উঠেছে। কিন্তু লক্ষণরা কি সেটা? না, কাউকে আর বোঝানোর তার কোনো দরকার নেই। এরা যা জেনে আছে তাই জানুক। দাঁতন চিবোতে চিবোতে এগোতে লাগলেন চরণদাস। দেখলেন দূর থেকে গায়ে গামছা দিয়ে হনহন করে এগিয়ে আসছে একজন। অনেকদিন পরে দেখলেও সুন্দরলালের মুখটা মনে আছে চরণদাসের। সাত সকালে এত হনহন করে কোথায় যাচ্ছে সে? চরণদাস এগিয়ে যায়। আরে নমস্তে সুন্দরলালজি, ভালো আছেন তো? আরে আরে আপনি, রাম 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 রাম, আমি একেবারে চিনতেই পারিনি। হ্যাঁ, তা অনেকদিন বাদে আর কি। তা বাড়িতে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ভালো সব ভালো। আচ্ছা আমি চলি এমএলএ সাহেব। জয় গুরু জয় গুরু। একটু মুষড়ে গেলেন চরণদাস। এতদিন পরে দেখেও সুন্দরলাল তাকে ধর্তব্যের মধ্যেই ধরল না। ভেবেছিলেন তার সঙ্গে একটু সুখ দুঃখের গল্প করবেন, কথায় কথায় পাড়ায় কেউ অসুস্থ আছেন কি না জেনে নেবেন, তারপর বিকেলের দিকে ভালো পথ্য নিয়ে তার বাড়িতে গিয়ে দেখা করে আসবেন। কিন্তু না, তার হলো কোথায়? সুন্দরলাল দাঁড়ালোই না। লক্ষণলালের কথাটাই তাহলে মিলছে মনে হলো তার। সেবার কলকাতায় গিয়ে তার কাছে কথাটা পেরেছিল লক্ষণলাল। মহল্লার পরিবেশ পুরা বদলে গেছে এই মেলেজি। এখন আর পার্টি মিটিংয়ে লোক হয় না। লিডারদের জন্য বাড়ি থেকে কেউ আর গাঁদা ফুল দিতে চায় না। সব ফুল নাকি পুজোয় লাগে। দূর, এটা একটা কথা হলো লক্ষণ। আমরা তাহলে কোত্থেকে মালা জোগাড় করব বলেন? আপনার দলের লোক যাবেন তো আপনাকে মালার দাম দিতে হবে এমএলএজি। মহল্লায় নাকি গাঁদা ফুল নেই। গাঁদা ফুলের মতো একটা সামান্য জিনিস কিন্তু মার্কেটে যেতে হবে। হয় কি না হয় নিজের চোখে দেখবেন। চলুন, এলাকায় পা রাখেন না। আপনি আর জানবেন কি করে? আজকাল সব উলাট পুরান হয়ে গেছে লিডার সাহেব। লক্ষণের কথাটা তখন বিশ্বাস করেননি চরণদাস। ভেবেছিলেন লক্ষণরা বোধহয় তাকে মোচড় দিয়ে আরো কিছু বেশি টাকা আদায় করে নিতে চাইছে। কিন্তু সুন্দরলালের এখনকার হাবভাবে মনে হলো যে কথাটার মধ্যে কিছু সত্যতা থাকলেও থাকতে পারে। কিন্তু না, হাল ছাড়লে তো তার চলবে না। নিজেকে বোঝান চরণদাস। ব্যাকুল চোখে এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে একটা ছোট ছেলেকে দেখতে পেলেন চরণদাস। কার ছেলে কে জানে, ছুটতে ছুটতে তার দিকে এগিয়ে আসছিল। মনে মনে ছোকেই এসেছিলেন তিনি। ছোট ছেলে দেখলেই গাল টিপে আদর করবেন, আর তার চেয়ে ছোট হলে কোলে নিয়ে লজেন্স খেতে দেবেন। পাজামার পকেট ভর্তি করে টফি এনেছেন তিনি। এক গাল হাসি মুখে ছেলেটাকে ডাকলেন চরণদাস। কিন্তু সে ফিরেও তাকালো না। প্রাণপণে ছুটতে ছুটতে পথের আড়ালে মিলিয়ে গেল সে। নিজের এলাকাতেই নিজেকে এত বাইরের লোক মনে হয়নি আগে কোনোদিন তার। অথচ আজ কেন এমন হচ্ছে তার সঙ্গে? নিজেকে বোঝান চরণদাস। না, এখানেও হলো না। বেটা চরণ, লাগে রহো লাগে রহো। খালি পায়ে হাঁটতে থাকেন তিনি। 12 বছরের অনভ্যেসে পথের ধুলো কাঁকরের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে অসুবিধে হচ্ছিল খুবই। কাঁটার ভয়ে, ভাঙা কাচের টুকরোর ভয়ে একটু সাবধান হয়েই পা টিপে টিপে হাঁটছিলেন। আগেকার জীবনের খালি পায়ে চলাফেরার সেই সাবলীলতা আর ফিরে আসবার নয়ও। নিজের অজ্ঞাতেই কখন থেকে যেন নাকে কাপড় দিয়ে চলছিলেন তিনি। লোটা হাতে একজনকে আসতে দেখেই তাড়াতাড়ি হাতটা নামিয়ে নিলেন। এবার লোকটা বৃহস্পতি না? চোখ কুঁচকে তাঁর দিকেই তাকিয়ে তাকে চিনতে চেষ্টা করছিল লোকটা। দুপা এগিয়ে গেলেন চরণদাস নিজেই। আরে নমস্তে নমস্তে বৃহস্পতিজি। জয় গুরু মাইলেজি। আমি তো চিনতেই পারছিলাম না এই বেশে আপনাকে দেখতে পাবো। কখনো ভাবিনি কি না। আপনাদের কাছেই তো এলাম, একটু গল্প টল্প করবো। কটা দিন থাকবো এখানে, বুঝলেন?
ও শহরে যা কাজ, দম ফেলার ফুসরত পাই না। সেই কবে থেকে ভাবছি জানেন, আপনাদের একবার খবর নিতে আসবো, কিন্তু ওই সেই সময়টুকুও পাই না। এই তো দেখুন না, আচ্ছা, ঝামেলা বেশ, করে। বেশ। এখন আমি চলি মাইলেজি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু পরমেশ্বর, জয় গুরুদেব পরম ব্রহ্ম। যা বাবা, এও চলে গেল। ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না তো। এখানকার লোকজন তো আমাকে ভালোবাসতো, এই ক বছর আসেনি তাতেই এমন পরিবর্তন। আচ্ছা, লক্ষণের দল আমার নামে কোনো কুৎসা রটায়নি তো? না না, ওদের বিশ্বাস নেই। ভাবনা হওয়ারই কথা চরণ দাসের। এই মহল্লার লোকজনের ভালোবাসাই তো তার পুঁজি ছিল। পরের জীবনটুকু ভেবেছিলেন সেই পুঁজি ভাঙিয়েই কাটিয়ে দেবেন, কিন্তু তার বোধহয় তার কপালে নেই। লক্ষণ কি নিজে এখান থেকে এমএলএ সিটে লড়তে চাইছে? আস্তে আস্তে চরণ দাসের ভয়টা এবার বিশ্বাসে পরিণত হতে শুরু করলো। এখানে জনসংযোগ তিনি করবেন কি? একটা দাঁত ফোটাতেও তো পারছেন না। এ যে তার স্বপ্নেরও বাইরে। ওই তো তিখার মা আসছে। একটা সময়ে বাড়ি বয়ে এসে নিজের হাতে তৈরি বড়ি দিয়ে যেত এই তিখার মা তাকে। আচার, আম তেল যা বানাতো সবই একটু একটু চরণ দাসকে খাইয়ে যেত সে। নির্বাচনী প্রচারে বেরিয়েও তিখার মায়ের হাতের আচার খেয়েছেন চরণ দাস। দূর থেকে তাকে দেখে চরণ দাসের মনটা এবার একটু হালকা হলো। গলা ছেড়ে ডাক দিলেন তিনি, আরে ও চাচি, চাচি, আরে কোথায় চললে গো? আরে এদিকে এদিকে। কি চিনতে পারছো না? আরে আমি চরণ। আরে কি হ্যাঁ হ্যাঁ করছো চাচি? আরে আমি চরণ গো, চরণ। তা ও চাচি, তোমার কাছে ওই আমতেল টামতেল কিছু আছে নাকি? থাকে তো একটু দাও না। শহরে আর সেসব কোথায় পাবো বলো তো? আহা, তোমার সেই আচার মনে পড়লেই এখনো জিভের জল সরে গো। আছে কিছু? দাও না। হ্যাঁ, ও না না, কিছু নেই, কিছু নেই। জয় গুরু, আমি চলি। হ্যাঁ চলি। জয় গুরু, জয় গুরু। বাবা, দাঁড়িয়ে পড়লেন চরণ দাস। তার যেন শক্তি ফুরিয়ে আসছে এবার। বুক ভরে যে উদ্যম নিয়ে ছক করে এসেছিলেন তিনি, সেটা পুরোটাই ভেস্তে যেতে বসেছে। পায়ের তলার মাটি সরতে থাকে চরণ দাসের। সবাই এমন ব্যস্ত হয়ে চলে যাচ্ছে কেন? তাকে কি এড়িয়ে যাচ্ছে সবাই? কিন্তু কারণটা কি? কোথা থেকে শুরু করবেন কিছুই ভেবে পান না চরণ দাস। এমন হেরে ভূত হয়ে পার্টি অফিসে ফিরলে তো সেই লক্ষণলালের খ্যাঁখ্যা মার্কা একটা গা জ্বালানো হাসিই শুনতে হবে তাকে। আর তার টিকিট তাহলে হাইকমান্ডের চোখ রাঙানি সত্যি হবে। ইস, যদি আর কটা দিন আগে আসতে পারতেন তাহলে হয়তো এইভাবে হ্যাঠা হতে হতো না তাকে। লক্ষণলাল যে সত্যি কথাই বলছে সেটা তিনি বুঝবেন কি করে? নিজের গালে নিজেই মনে মনে চর কষালেন চরণ দাস। নিজের পার্টির কর্মীর সঙ্গেই ঠিক করে তার যোগাযোগ নেই, তিনি আবার এসেছেন জনসংযোগ করতে। বড্ড ভুল হয়ে গেছে। এখন উপায়? ভাবতে ভাবতে আনমনেই হেঁটে চলেছেন চরণ দাস। মাথাটা ঝুঁকে গেছে তার সামনের দিকে। না, লক্ষণের সঙ্গে পরামর্শ করে অন্য কোনো উপায় তাকে ভাবতেই হবে। যতক্ষণ না নিজের জমি ফিরে পাচ্ছেন তিনি, ততক্ষণ এখান থেকে নড়বেন না চরণ দাস। লোভ দেখিয়ে লক্ষণলালকে তার দলে রাখতেই হবে। বেশ কিছুটা এগিয়ে এসেছেন, এমন সময় বংশীর সঙ্গে দেখা। বংশী লোকটা চিরকালই একটু গম্ভীর প্রকৃতির লোক। ছেলেবেলায় লোকটা তাদের বাড়িতে মোষ চড়াতো। একটু ইতস্তত করে তাকে ডাকলেন এবার চরণ দাস। ও বংশী, বংশী। জয় গুরু। এই চিনতে পারছো? ও মাইলেজি, আপনি? না, একদম চিনতে পারিনি, এতদিন পরে দেখা। ভালো আছো তো? হ্যাঁ গুরুদেব আছেন, দেখেন সবাই ভালো হবে। তা রাজধানীর জাল হওয়া বেশ তাজা, কি বলেন? আপনার গায়ে বেশ মাংস লেগেছে। লাগবারই তো কথা।
ভোরে উঠে দাঁতন করতে করতে খালি পায়ে বেড়াবার পুরনো অভ্যাসটা এখনো রেখে দিয়েছেন দেখছি। ভালো ভালো। মানুষ কি আর বদলায় বংশী? যে যেমন ছিল আদতে তেমনই থাকে, বুঝেছ? এ কি কথা বলছেন আপনি মাইলেজি? মানুষ বদলায় না? কত রত্নাকর ডাকাত বদলে মুনি ঋষি হয়ে গেল। তবে হ্যাঁ, সেরকম গুরুর মতো গুরুর কৃপা চাই। আমার গুরু ঠিক তেমন। আহা, জয় গুরু, জয় গুরু। আমার তো মানুষ নন, তিনি দেবতা, ঠাকুর, ভগবান। জয় গুরু, জয় গুরু, জয়। লাঠি ঠুকে ঠুকে চলে গেল বংশী। বোঝা গেল যে গল্প করে সময় নষ্ট করবার মতো সময় তার হাতেও তখন নেই। সে শুধু দাঁড়িয়েছিল একটু জিরিয়ে নেবার জন্য। মানুষ যে বদলায় সে কথা আর এমএলএ সাহেবকে বুঝিয়ে দিতে হবে না। তবু একজনের সঙ্গে তো কয়েকটা কথা বলা গেল, কিন্তু এই গুরু বাবাজি যে ঠিক কে সে কথাটা বুঝতে পারলেন না চরণ দাস। সবাই বলছে জয় গুরু, কিন্তু কই, তিনি তো এই গুরুর কথা আগে শোনেননি। তার জমিতে এই গুরু আবার কোথা থেকে এসে বসলেন? ব্যাপারটা চরণ দাসকে এবার ভাবিয়ে তুলল বেশ। আচ্ছা, এই গুরুর সঙ্গে আবার লক্ষণলালের কোনো আঁতাত নেই তো? চরণ দাসের বুকটা একটু কেঁপে উঠল। মানে আমাকে এখান থেকে সরানোর কোনো চাল নয় তো? হ্যাঁ, এই নিমক হারামরা সব কিছু করতে পারে। নিজের মহল্লায় পা দেওয়া অবধি কি যে হয়েছে তার নিজের ছায়াকেও আর বিশ্বাস করতে পারছেন না তিনি। বিশেষ করে লক্ষণলালকে কেমন যেন একটা সাপের মতো মনে হচ্ছে তার এবার। কথায় কথায় তাকে যেভাবে অপদস্থ করছে লক্ষণ, তার ধাক্কায় যে চরণ দাসের উৎসাহ তলানিতে নামতে পারে সে কথা যেন খুব ভালো করে জানে লক্ষণলাল। এগুলো তাহলে ইচ্ছাকৃতই নিশ্চয়। কিন্তু না, এত তাড়াতাড়ি ধৈর্য হারালে তো চরণ দাসের চলবে না। নিজেকে সামলালেন চরণ দাস। এর শেষ দেখেই ছাড়বেন তিনি। দরকার হয় তো লক্ষণলালের সঙ্গে বোঝাপড়া করবেন তিনি, কিন্তু এত সহজে নিজের জমি তিনি ছাড়বেন না। লক্ষণলাল তার অপোনেন্টের কাছ থেকে টাকা খেয়েছে কিনা সেটাও তো তাকে দেখতে হবে। ভাবতে ভাবতে নিজের আস্তানার দিকেই এগোচ্ছিলেন চরণ দাস। খিদেটা বেশ ভালোই চাগার দিচ্ছিল এতক্ষণ, কিন্তু মনটা কু ডাকছিল বলে আর খেতে ইচ্ছা করছে না তার। পার্টি অফিসের দরজায় এসে পৌঁছে দেখলেন এর মধ্যেই পুরি, জিলিপি, কচুরি, ডাল দিয়ে বেশ জমাটি জলখাবার সাজিয়ে ফেলেছে লক্ষণ। আসুন এমএলএজি, আসুন। মহল্লায় পাইচারি হলো আপনার? জান পেহচানওয়ালাদের সাথে খোঁজ গল্প হয়েছে তো? হ্যাঁ, তার বলতে। এই জন্যই তো এত দেরি হয়ে গেল। কেউ কি আর ছাড়তে চায় এতদিন বাদে সব দেখা? তা তো বটে, তা তো বটে। এই যে নাস্তা হাজির আছে। ভুক লেগেছে জরুর? আরে শুরু করে দিন এমএলএজি। হ্যাঁ, কিন্তু তোমরা খাবে না? বনওয়ারি লালের জন্য অপেক্ষা করছি। মেহমান মানুষ, তাকে ফেলে কি খাওয়া চলে? চলে না, চলে না। বনওয়ারি লাল তিনি আবার কে? হ্যাঁ, আসবেন আসবেন। আপনি এসেছেন শুনে খাটালিয়ে এক্ষুনি চলে আসবেন তিনি। আমাদের মহল্লার সেন্সাস করে বেড়াচ্ছেন। কমিটির হেড বলে কথা, নিজে হাতে সব কাজকর্ম করছেন। এই তো আসুন সাহেব, আসুন আসুন আসুন। নমস্তে এমএলএ সাহেব। লক্ষণলালের মুখে আপনার আসার খবর পেলাম, তাই একবার দেখা করতে চলে এলাম। ও আচ্ছা আচ্ছা, তা বেশ করেছেন। বসুন বসুন। তা একটু চা জল খাবার খেতে খেতে কথা হোক, হ্যাঁ? কি বলেন? না না চরণ দাসজি, না, মাফ করবেন। আমার এখন বিস্তর কাজ বাকি আছে। আপনার কাছে শুধু একটা কথা জানতে এলাম। হ্যাঁ বলুন না, নিশ্চিন্তে বলুন। আসলে আমাদের এই জামুরিয়া মহল্লায় সেন্সাস চলছে, শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ। এর মধ্যেই আপনি এসেছেন খবর পেলাম, তাই নিজেই চলে এলাম।
তো আপনার নামটা কোথায় রাখবো যদি বলেন স্যার, মানে জামুরিয়ার লিস্টে আপনি থাকবেন কি না? আমি কিন্তু ঠিক বুঝলাম না বানোয়ারি লালজি, কারণ আমি তো জামুরিয়ারই লোক। তাহলে এই লিস্ট ছাড়া কোন লিস্টে থাকবো? আরে বুঝলেন না এমএলএজি সাহেব, সেন্সাস বাবুর মানে হয়েছে যে আপনি শহরের আদমি আছেন, এই জামুরিয়ায় এখন শরণার্থী হয়ে এসেছেন, বুঝলেন? শরণার্থী শরণার্থী মানে ভোটারদের শরণে এসেছেন না, তাই বললাম আর কি। দেখুন বানোয়ারি লাল। হ্যাঁ হ্যাঁ, বানোয়ারি লাল। এই জামুরিয়া হলো আমার এলাকা। কি বললাম? আমার এলাকা। এখানে আমার জন্ম, বেড়ে ওঠা আর রাজনীতির শুরু। তাই এখানকার মানুষজন আমার প্রাণের চেয়েও প্রিয়। তাহলে জন্মভূমির সেন্সাসে আমার নাম থাকবে না তো আর কোথায় থাকবে? হ্যাঁ, মাফ করবেন এমএলএ সাহেব, মাফ করবেন। আসলে আমার এখানে আসা ইস্তাক তো আপনাকে দেখিনি, তাই ভাবলাম আপনি বুঝি কলকাতার লিস্টে। আপনি এখানে কতদিন আছেন? 3 বরস হয়ে গেল। তার মানে এবারও আমাকে দেখতে না পেলে আপনি নাম কেটে দিতেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই মানে আপনার স্পর্ধার তুলনা নেই মশাই। যাকে যথাস্থানে সব ব্যবস্থা হবে এখন। হ্যাঁ, তা আপনার হাতের ফাইলে এখানকার সেন্সাস লিস্টটা আছে নিশ্চয়ই, একবার দেখান তো। আচ্ছা, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন মিস্টার এমএলএ? হ্যাঁ, একজন সরকারি কর্মী হয়ে আরেকজন সরকারি কর্মীকে আপনি ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, শুনে রাখুন, এই ভয় পাওয়ার মানুষ বানোয়ারি নয়। তো আপনি লিস্ট দেখতে চেয়েছিলেন তো? দেখুন দেখুন, এই দেখুন। ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ব্লক 4। আচ্ছা, এখানে একটা নামের পাশে লাল দাগ দিয়ে রেখেছেন কেন? ইনি ডিসপিউট? হ্যাঁ, মানে ওই গুরু গোবিন্দ জিকে নিয়ে কিছু কোয়েশ্চেন আছে। যাকে যাকে খাতাটা দিন, খাতাটা। এই যে নিন। আচ্ছা ঠিক আছে, চলি আজ। নমস্কার নমস্কার। ফাইলটা হাতে নিয়ে চলে যায় বানোয়ারি। চরণদাসের মনে হয় এই গুরু গোবিন্দের কথা উঠতেই চলে গেল সে। ব্যাপারটা কি, ইনি আবার কোথা থেকে এলেন? এর কথা তো কখনো শোনেননি চরণদাস। লখনলালের দলবল তো এর কথা আগে কিছু বলেনি তাকে। এই জামুরিয়া এলাকার সমস্ত খবর তাকে দেবে বলেই তো মাসে মাসে টাকা নেয় লখনলাল। এখানে একটা পিঁপড়ে গললেও তার খবর পাওয়ার কথা, অথচ এই গুরুর খবরটাই তিনি জানেন না। আচ্ছা লখন, এই বানোয়ারিলাল কার কথা বলে গেল? কি গুরু গোবিন্দ না কি যেন একটা? কই, এর কথা তো আগে কখনো শুনিনি। শুনেছেন এমএলএজি? শুনেছেন, আজই শুনেছেন, কানে তোলেননি। শুনেছি? কই, কোথায় শুনলাম? কেন, পথে পথে যে এত জনসংযোগ করে বেড়ালেন, তা জনতা আপনার সামনে জয় গুরু বলেনি? হ্যাঁ, বলেছি কি বলেনি? বলেন না? হ্যাঁ হ্যাঁ বলেছে, সবার মুখেই আমি এই শব্দটা শুনেছি, কিন্তু কিন্তু গায়ে মাখেননি, তাই তো? আগে যেমন চরণদাসের সেবা করতো জামুরিয়া, এখন তেমনি এই গুরুজির সেবা করে, বুঝলেন কি না? না, কিছুই বুঝলাম না। আরে এমএলএজি, মানুষ বুঝে গেছে এ পার্টি ফার্টি করে কিছু হবে না, যে আছে সেই বক্তৃতা দিয়ে চলে যায়, তারা যেকের সেই হয়ে পড়ে থাকে। তাই এখন গুরুজি ভরসা, ইহকাল পরকাল সব গুরুজি। মানুষ এখন কি যে বলে না একটা, আধ্যাত্মিক হয়ে গেছে। আধ্যাত্মিক হয়ে গেছে? অদ্ভুত তো। তাই এই গুরুজি কোথা থেকে এলেন? রাম রাম রাম, ওনারা ঠাকুর দেবতা মানুষ আছেন, কোথা থেকে এলেন আমরা কি করে জানবো?
আমরা তো পোকা মাকার। একদিন হঠাৎ করে এসেছেন, কারো কাছে কিছু চান না, কারোর সঙ্গে বিশেষ কোথাও বলেন না, সবাইকে শুধু হাত তুলে আশীর্বাদ করেন। তাই নাকি? তবে হ্যাঁ, গুরুজি আসার পর থেকে জামুরিয়ার কপালটা ফিরে গেছে মেলেছি। তা কিরকম কিরকম? মানুষজন এখন সুখে শান্তিতে আছে, কোনো রোগ ভোগ ঝগড়াঝাটি কিছু নেই। লোকে এখন সকাল সন্ধ্যা গুরুজির আশ্রমে ছোটে। এই তো আমিও এবার যাব, আগেই যেতাম, নেহাত আপনি এসে পড়লেন তাই আর কি। চরণদাসের সামনে ছবিটা এতক্ষণে স্পষ্ট হলো। সুন্দর লাল, বৃহস্পতি, তিখার মা, বংশী এরা এত হনহনিয়ে ঠিক কোথায় যাচ্ছিল সে কথা বুঝতে তার আর বাকি রইল না। জামুরিয়ার লোকের মুখে মুখে জয়গুরুর ধ্বনিটা যে নেহাত কথার কথা নয় তাও বেশ বুঝতে পারলেন চরণদাস। তার মানে তার মাটি নড়ে গেছে। এমএলএ চরণদাসকে ছেড়ে জামুরিয়া এখন গুরুদেবের চরণে আশ্রয় নিয়েছে, আর তিনি কিনা একা লখনলালকে সন্দেহ করে বসে আছেন। গুরুজি বাবাজিদের শিকড় যে কোন গভীরে নেমে যেতে পারে তাহার চরণদাসের বুঝতে বাকি নেই। বাজকান লালটুদের নিয়ে লখনলালও এবার চলে গেল। চরণদাস পার্টি অফিসে একা বসে রইলেন। নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছিল তার। এতদিন না এসে কি ভুলটাই না করেছেন তিনি। অপোনেন্ট পার্টির রং ধরলে সে রং ফিকে করে দেওয়া যায়, কিন্তু এই ধর্মের জিগিরে তিনি হাত দেবেন কি করে? হন্যে হয়ে উপায় খুঁজতে লাগলেন চরণদাস। খুঁজতে খুঁজতে বনওয়ারি লালের কথা মনে পড়ল তার। গুরুজিকে নিয়ে কি একটা ডিসপিউটের কথা বলছিল সে। যেই মনে পড়েছে আর এক মুহূর্তও দেরি করলেন না। জুতোটা পায়ে গলিয়ে রাস্তায় নেমে এলেন চরণদাস। একটু আগেই বানর বলে ব্যঙ্গ করে বনওয়ারি লালের ওপর রোয়াব দেখিয়েছিলেন ঠিক, কিন্তু রাজনীতিতে স্থায়ী শত্রু বলে কিছু হয় না। এখন এই বনওয়ারি তাঁর একমাত্র ভরসা। প্রয়োজনে তাকে ভাই বলতেও আপত্তি নেই চরণদাসের। রাস্তায় জিজ্ঞাসা করতে করতে বনওয়ারি লালের অফিসে পৌঁছে গেলেন চরণদাস। অফিসে তখন একাই ছিলেন বনওয়ারি লাল। আরে আরে এমএলএ সাহেব, আসুন স্যার, আসুন আসুন, বসুন বসুন বসুন। আরে বিশেষ কোনো দরকার হলে আমাকে ডেকে পাঠাতে পারতেন। আপনি আবার কষ্ট করে এত দূর এলেন কেন? না না, তা কেন, আমি আসতে পারি না? না না, অবশ্যই আসতে পারেন। আসলে তখন হয়তো আপনার সঙ্গে একটু রাগারাগি করে ফেলেছি। মা না 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 না, ছি 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 ছি, আরে সেই জন্য আপনি নিজে ছুটে এসেছেন? না, ওই আর কি, ভাবলাম একটু আলাপ করে আসি। তা 2 কাপ চা বলুন না। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আরে লখা, 2টো চা দিয়ে যা, একটা স্পেশাল। তারপর বলুন স্যার, বলুন আপনার জন্য কি করতে পারি? আপনি কিন্তু সত্যিই অনেক কিছুই করতে পারেন বনওয়ারি। না না, তা কেন? আসলে একটা বিষয়ে আমার একটু জানার ছিল। ওই যে গুরু গোবিন্দের ব্যাপারে একটা ডিসপিউট বলছিলেন না তখন, আসলে ওটা তো আমারই এরিয়া, তাই ভাবলাম খবরটা জানার দরকার। ব্যাপারটা একটু ডিটেলে বলবেন বনওয়ারিজি? বাবুজি চাই। হ্যাঁ রাখ রাখ, এই সামনে রাখ, বাবুর সামনে রাখ। এই যে স্যার, স্যার এই চা। আচ্ছা, বুঝলাম বুঝলাম, কিন্তু এই ব্যাপারের সঙ্গে আপনার পার্টি পলিটিক্সের তো কোনো সম্পর্ক নেই স্যার। আরে সবটাই কি আর পলিটিক্স দিয়ে হয় বনওয়ারিজি? এলাকার নিরাপত্তার দায়টাও তো আমার, হ্যাঁ? সেটাও তো দেখতে হবে। তা তো বটেই। উনি কে, ওনার পোস্ট কি, কোনো গোলযোগ আছে কিনা, সেসব না জানলে বুঝতেই তো পারছেন, পরে যদি কোনো বড়সড় ঝামেলা হয় সময়টা তো ভালো নয়, তাই না? দায় তো বটেই স্যার, দায় তো বটেই, ইলেকশনের বাজার। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের খাতার ডিটেলসটা আপনাকে ফাঁস করি কি করে বলেন তো? এটা তো প্রোটোকলে আটকাবে স্যার। প্রোটোকল শেখাচ্ছেন বনওয়ারি লাল?
গ্রামের পাবলিক যদি একবার খেপে যায় না, অনেক কলকবজায় বিগড়ে যেতে পারে। যদি একবার বলি যে জমি জায়গা কেড়ে নেওয়ার জন্য মাথা গুনতি করছেন, সেন্সাস, ওই সেন্সাস ব্যাপারটা এখানকার পাবলিককে বোঝাতে পারবেন তো? আপনি কি ভয় দেখাচ্ছেন এমএলএ সাহেব? আরে না, সতর্ক করছি। তার চেয়ে হাত মেলালে হয় না? রোদে রোদে ঘুরে কতদিন আর মাথা গুনে বেড়াবেন? হ্যাঁ, তার চেয়ে বেশ একটু নাম যশ খ্যাতি টাকা। কি না মানে কি বলি বলেন তো? আরে দেখবো সবটা দেখবো, শুধু একবার জিতে আসি। আপনাকে লোকে যাতে দুবেলা সেলাম ঠোকে সে ব্যবস্থা আমি করে দেব বানোয়ারিজি। শুধু আপনি আমাকে সাহায্য করবেন আর আমি আপনাকে দেখব। কে তাহলে ডিল পাক্কা? কি বলি, খ্যাতি, মান, নাম, টাকা, স্বপ্নগুলো বড় রঙিন, বড় মায়াবী। অখ্যাত এক সরকারি কর্মী যদি নিজেই কখনো সরকার হয়ে বসেন, ভরসা রাখতে দোষ কি? অফিস ঘরের দরজাটা বন্ধ করে চরণ দাসের সামনে খাতা খুলে বসলেন বনওয়ারিলাল। গুরু গোবিন্দের পুরো নাম গোবিন্দ রাম। অন্তত এই মহল্লার লোকজন সেই নামেই চেনে তাকে, কিন্তু লখনৌয়ের রামকিষেন শেঠের কথা তারা জানে না। একের পর এক দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির পরে গোটা দলটা যখন পুলিশের জালে পড়ল, একা এই রামকিষেন কিভাবে যেন ছাড়া পেয়ে গেল। সে নাকি কোনো প্রভাবশালীর ছায়া। বাইরে বেরিয়ে একেবারে কর্পূরের মতো উবে গেল সে। নাকি কেউ তাকে একের পর এক বর্ডার নিশ্চিন্তে পার করিয়ে দিল? প্রশ্ন অনেক, নির্দিষ্ট করে কিছুই বলা যায় না, তবে সন্দেহটা রয়েই যায়। গড়গড় করে অনেকগুলো কথা বলে চুপ করলেন বনওয়ারিলাল। চরণদাস জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বুঝলাম, কিন্তু এই রামকিষেন আর গোবিন্দরামের মধ্যে সুতোটা কি করে জুড়বেন? দেখুন, গুরুজি সবসময় মৌন থাকেন। রামকিষেন কিন্তু তোতলা ছিল, মানে হাকলা ছিল আর কি। গায়ের রংটাও মাজা, মুখের বাকি লক্ষণগুলো চুল দাড়িতে ঢেকে গেছে। তবে হাতে একটা ওই ত্রিশূলের উল্কির কথা শুনেছি। কি লাভ? প্রভাবশালী, বুঝলেন স্যার, প্রভাবশালী। এখানকার লোক তো আবার স্বয়ম্ভু বলে মানে। স্বয়ম্ভু? হ্যাঁ, নিজে নিজে নাকি গজিয়ে উঠেছেন। কোনো আদি নেই, অন্ত নেই। এই জামুরিয়ার প্রত্যেকটা ঠাকুর ঘরে গুরুজির ছবি আছে। তিনি তো এখানে সাক্ষাৎ ভগবান। বুঝলাম। আচ্ছা, আজ আমি আসি বানোয়ারিজি। আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। আচ্ছা, নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। পার্টি অফিসে ফিরে এলেন চরণদাস। লখনলাল, বচকানরা তাঁর জন্য অপেক্ষা করছিল তখন। সেদিন বিকেলে একটা ছোটখাটো জনসভার আয়োজন করতে চায় লখন। মনে মনে হাসেন চরণদাস। আগামী মাসের টাকাটা যাতে না বন্ধ হয় তার চেষ্টা। রাজনীতিতে লখন কখনো তার সমান হতে পারবে না। আর বচকান লালটুরা তো সেদিনের ছেলে। একটা রিক্সা আর চোঙা একেবারে ঠিক করেই রেখেছিল লখন। চরণদাসের সম্মতি পেলেই চোঙা ফুঁকতে বেরোবে লালটু। বিকেল 5টায় মেলার মাঠে সিঙ্গারা জিলিপির লোভ দেখিয়ে সদেরেক মানুষ টানতেই হবে। মানে চরণদাসের পকেট থেকে অন্তত বেশ কিছু টাকা খসাবার ধান্দা। লখন বলল, কে মিলিয়েছি, তাহলে 5টাই ভালো তো, কি বলেন? এরপর আবার আধার হয়ে যাবে। এ লাটু, এখনই একবার ভাজুয়ার কাছে গিয়ে 100 পিস সমোসার অর্ডারটা দিয়া যা। অ্যাডভান্স করতে হবে মিলেছি। বলি কি, আপনি এখন? না লখন, এসব কিছুই হবে না। আজ বিকেলে আমি থাকবো না। সে কি, এর মধ্যেই চলে যাবেন নাকি? আরে না না, কোথায় যাব? ওই গুরুজিকে দর্শন না করে আমি এক পাও নড়ব না।
আগে গুরুদর্শন, তারপর অন্য কথা। আরে এমএলএ জি, আপনি গুরুজির কাছে যাবেন কি করতে? আর তিনি তো কারোর সঙ্গে কোথাও বলেন না, শুধু আশীর্বাদ করেন। তাও আবার সব সময় তার দর্শন মেলে না। তার চেয়ে বিকালের জনসভাটা। না লাখান, না, বিকেলেই গুরুদর্শন। এই সভাটা এখন ক্যান্সেল করো। চরণদাসের গলার মধ্যে সেই পুরনো তেজটা বুঝতে পারল লাখানলাল, তাই সে আর কোনো উচ্চবাচ্য করল না। রিক্সা, চোঙা আর জনসভার পরিকল্পনা বাতিল করে দিল সে। লালটু বাজকানদের চেয়েও সে কম অবাক হয়নি। এমএলএ সাহেবের আচমকা এই গুরুভক্তির কারণটা কি হাজার ভেবেও উদ্ধার করতে পারল না লাখান। প্রশ্ন করেও কোনো উত্তর মিলল না। অগত্যা প্রশ্ন করা বন্ধ করে দিল। ঠিক 4:45 এমএলএ সাহেবকে নিয়ে গুরুজির আশ্রমে এসে দাঁড়ালো সে। তার আগেও অবশ্য একটা গোড়ে মালা আর ভালো সন্দেশের প্যাকেট জোগাড় করতে হয়েছে তাকে। গুরুজির আশ্রমে এসে চরণদাস দেখলেন সেখানে ঠিক ঠিক করছে মানুষ। বৃহস্পতি, বংশী, সুন্দরলাল সবাই আছে। কারো হাতে গাছের ফুল, কারো হাতে ফল, কেউ আবার ঘড়া ভর্তি করে দুধ নিয়ে এসেছে। চরণদাসের দিকে কেউ ফিরেও তাকালো না, মুখ ঘুরিয়ে রইল। বন্ধ দরজাটার দিকে আকুল হয়ে চেয়ে আছে সবাই। ঠিক 5টায় দর্শন দেবেন গুরুজি। ভক্তদের আর যেন ধৈর্য বাঁধ মানছে না। 5টা বাজতে তখন মিনিট খানেক বাকি আছে। সেই সময়ে একটা কাণ্ড ঘটল। গোটা জামুরিয়ার মানুষ সে কাণ্ড দেখে একেবারে থমকে গেল। প্রবল আর্তনাদ করতে করতে গুরুজির দরজার সামনে একেবারে সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লেন এমএলএ সাহেব। বাবা গো, বাবা আমায় দয়া করো তার বাবা। সাদা পাঞ্জাবি, ধুতি ধুলোয় একেবারে মাখামাখি। উত্তরোত্তর তার কান্না আর আকুলতা বাড়তে লাগলো। জামুরিয়ার বাসিন্দারা তাদের এমএলএ সাহেবের এই রূপ দেখে হাত জোড় করে ছলছল চোখে ধন্য ধন্য করতে লাগলো। এই আকুলতার মধ্যেই গুরুজির ঘরের দরজা খুলে গেল। আর অমনি কেউ কিচ্ছু বুঝে ওঠার আগেই কাঁদতে কাঁদতে তীর বেগে গুরুজির দিকে ছুটে গেলেন চরণ। বাবা, বাবা গো, তোমার চরণে আমাকে ঠাই দাও বাবা, আমাকে উদ্ধার করো। আমার যে কেউ নেই বাবা, আমাকে কৃপা করো, আমাকে কৃপা করো বাবা। আপনি উঠুন মাইলে সাহেব। বাবা, বাবা গো, বাবা আপনাকে আশীষ দিচ্ছেন। উঠুন, আপনি উঠুন। না, আমি বাবাকে কিছু বলতে চাই। আমার সব ত্যাগ করে আমি চলে যাব। আমার যা আছে সব আমি বাবার চরণে অর্পণ করে দিতে চাই। বাবা গো, আমাকে সেই সুযোগটা একবার দাও বাবা। তোমার সঙ্গে একটি বার কথা বলার সুযোগ করে দাও আমাকে। আমার প্রার্থনা উজাড় করে বলবো তোমায়। বাবা গো, তুমি আমাকে একটি বার সুযোগ করে দাও বাবা। বাবা, একটি বার সুযোগ করে দাও। এমএলএ চরণদাসের কান্নাকাটি দেখে ইশারায় তার সেবককে সরে যেতে বললেন গুরু গোবিন্দ। দরজা বন্ধ করে সরে গেল সে। এবার শান্ত হয়ে উঠে বসলেন চরণদাস। অসীম কৌতূহল নিয়ে তার দিকে চেয়ে বসে আছেন তখন গুরুজি। বোধহয় তাকে মাপতে চেষ্টা করছেন অথবা চিনতে চেষ্টা করছেন। মনে মনে হাসলেন চরণদাস। খুব মিষ্টি করে তার কুশল জিজ্ঞাসা করলেন, কি কেমন আছেন রামকিষাণজি? বোধহয় ভূত দেখলেও মানুষ এত চমকায় না। কিন্তু মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে গম্ভীর মুখে ধ্যানে ডুবে যেতে লাগলেন গুরু গোবিন্দ। চরণদাস বলে উঠলেন, চোখ বুঝিয়ে নিজেকে বাঁচাতে পারবে না রামকিষেন। হাতের উল্লিকি ত্রিশূলটাও যে আমি চিনি, আর তোমার ওই লখনউয়ের দলবলকেও চিনতে বাকি নেই আমার। এতদিন যে পার্টি তোমাকে শেল্টার দিয়েছে সেই পার্টির ইনফরমার আমার কবজায়। মুখ খোলো রামকিষেন, তোমাকে চিনতে আমার বাকি নেই।
মুখ খোলো। কে 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 তুমি? কে চাও? এমএলএ চরণ দাস। যে জায়গায় তুমি ঘাঁটি গেড়েছ সেই জামুরিয়া আমার আন্ডারে। শোনো গুরুজি, তুমি গুরু হয়ে বসে থাকো, আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে শেল্টার দিলে তোমার ছায়াকেও কেউ ছুঁতে পারবে না। শুধু আমার হয়ে একটা কাজ করে দাও। কাজ? সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্সাস টিম তোমার পিছনে পড়ে আছে। তোমার পরিচয়কে সন্দেহ করে তারা, আর সেই সেন্সাসকে ঠেকিয়ে রেখেছি শুধু আমি। তুমি শুধু আমার জনসংযোগটা করে দাও। এখানে সবাই তোমাকে ভগবান বলে মানে, আর তুমি মানবে আমাকে। কাল মেলার মাঠে সভা করব আমি, সেখানে তুমি আমাকে আশীর্বাদ জানাতে উপস্থিত থাকবে। ব্যাস, মিটে গেল। সেবক এবার বাইরে থেকে দরজা খুলল। চোখ মুছতে মুছতে আরো একবার সাষ্টাঙ্গে প্রণাম করে হাত জোড় করে বেরিয়ে এলেন চরণ দাস। জামুরিয়ার মানুষজন তার ভক্তি দেখে ছলছল চোখে মাথা নিচু করল। চরণ দাসের কথায় পরদিন বিকেলে মেলার মাঠে প্রচারের আয়োজন করল লখনলাল। কিন্তু না, সিঙ্গাড়া জিলিপির টাকা খরচা করতে নারাজ চরণ দাস। না লক্ষণ, এসব কিছুই হবে না। আপনি বুঝতে পারছেন না এমএলএ সাহেব, একটা কিছু টোপ না দিলে না মানুষ আসবে না। টোপ? ছি ছি লক্ষণ, নিজের লোকের কাছে আবার টোপ কি? এসব কি ভাষা? আমি অন্তর থেকে ডাকছি, ওরাও অন্তর থেকে সাড়া দেবে। তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু লখনলাল নিশ্চিন্ত হতে পারছে না। কাল থেকে তার এমএলএ সাহাব একেবারে বদলে গেছে। এই মানুষটাকে সে চেনে না। অবশ্য গতকাল সন্ধেতে গুরুজির আশ্রমে কান্নাকাটি করে এসে জামুরিয়ার মন যে কিছুটা জিতেছেন চরণ দাস, পোড় খাওয়া লক্ষণ সে ব্যাপারটা ভালো মতোই বুঝতে পেরেছে। আর এখানেই যে চরণ দাস থামবেন না সেটাও আন্দাজ করেছে লক্ষণ। তবে ঠিক কি আসতে চলেছে তা কিছুতেই তার মাথায় ঢুকছে না। ঘড়ির কাঁটা ক্রমশ এগোচ্ছে। সাদা ধুতি পাঞ্জাবিতে মেলার মাঠে এসে দাঁড়িয়েছেন চরণ দাস। আজ তার মুখটা বেশ নিশ্চিন্ত লাগছে, হাসিটা উজ্জ্বল হয়ে উঠেছে। এর মধ্যেই জামুরিয়ার বেশ কিছু লোকজন ভিড় জমিয়েছে সেই মাঠে। তাদের ম্যালেজি আজ নাকি নতুন কিছু ঘোষণা করবেন। কি করবেন তিনি? নিজের সব কিছু গুরুজিকে উৎসর্গ করে দেবেন? সবারই চোখে মুখে কৌতূহল। ঘড়ির কাঁটা 5টা ছুঁই ছুঁই। আচমকা যেন বিস্ফোরণ ঘটে গেল। গুরু গোবিন্দর জয়ধ্বনি দিতে দিতে একটা বিরাট দল এগিয়ে আসছিল, আর তাদের ঠিক মাঝখানে আসছেন গুরু গোবিন্দ স্বয়ং। এই প্রথম আশ্রম ছেড়ে পথে নেমেছেন তিনি। মুখে তাঁর স্নিগ্ধ হাসি আর আশীর্বাদী ভঙ্গিতে হাতখানি তোলা। উজ্জ্বল গেরুয়ার এক প্রান্ত হাওয়ায় উঠছে। শিষ্যমণ্ডলীকে সঙ্গে নিয়ে চরণ দাসের সামনে এসে দাঁড়ালেন গুরু গোবিন্দ। ওই মাঠের মধ্যেই সাষ্টাঙ্গে তার পায়ে শুয়ে পড়লেন চরণ দাস। সস্নেহে চরণ দাসকে তুলে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন গুরু গোবিন্দজি। হতবুদ্ধি বিউফল লখনলাল বচকান লালটুদের দল কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গলা ছেড়ে জয়ধ্বনি দিতে লাগল। শত শত জনতার কণ্ঠে গুরুজি আর ম্যালেজির একসঙ্গে জয়ধ্বনি উঠল এবার। এই অভাবনীয় দৃশ্য দেখে আবেগে উৎসাহে ভক্তিতে জামুরিয়া একেবারে আকুল হয়ে উঠল। ভক্তি আর আবেগের স্রোতে জামুরিয়ার সাধারণ মানুষ ধুলো ভিজিয়ে দিল চোখের জলে। তবে চরণ দাসের সভাটা আর হল না। তাতে অবশ্য তার দুঃখ নেই। গুরুজির পাশাপাশি তাকেও তার ভোটাররা মাথায় তুলে আশ্রমের দিকে নিয়ে চলেছে। তখন লখনলালদের প্রবল জয়ধ্বনি কানে আসছে তার। এই বিপুল জনসংযোগে বড় আরামে
দুটো চোখ বুঝলেন চরণ দাস। আগামী 5 বছরের পাতাগুলো যেন চোখের সামনে উল্টে যেতে লাগলো। এমএলএ সাহেব দিব্যদৃষ্টি পেলেন নাকি? পেলেন বোধহয়, কে জানে। শুনলেন সতীনাথ ভাদুড়ির লেখা গল্প চরণ দাস এমএলএ। আজকের প্রশ্ন, গুরুজির আসল নাম কি? গত সপ্তাহের কলঙ্ক গল্পের প্রশ্ন ছিল, কোথাকার মেলায় গিয়েছিল সাতু? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন রেশমা খাতুন, সহেলি ভট্টাচার্য, সুর মণ্ডল, রাজেশ দেব শর্মা, মৃতান ছন্দবাণী, শিবনাথ খামরুই, প্রশান্ত বালা, সৃজা ধর, অঙ্কিতা বারিক ও সুমিতা সমাদ্দার। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।